আসসালামু আলাইকুম। একটি বিষয় নিয়ে আমরা বেশ কিছুদিন থেকে খুবই আতঙ্কিত ছিলাম। সেটা হচ্ছে দীর্ঘ 15 বছর পর স্বৈরশাসক আওয়ামী লীগের পতন ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের এথনিক মাইনরিটি অর্থাৎ জাতিগত সংখ্যালঘুদের ওপর টার্গেট কিলিং নামে হামলা হচ্ছে। বিষয়টি যদি আমি আপনাদেরকে আরও স্পেসিফিক করে বলি তাহলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে। দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া ওয়াজ ডিপলি কনসার্ন অ্যাবাউট দিস ম্যাটার। তবে আমার মনে হয় ভারতের কলকাতার কিছু মিডিয়া একটু বেশি কনসার্ন অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেনিং ইন বাংলাদেশ। আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ারিফাই করব ইন্টারনেট যুগে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজগুলোর মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা। তবে আপনারা এই ক্লিপটি দেখুন। চট্টগ্রামের কিছু শপিং মলে হিন্দুদের দোকান লুটপাটের দৃশ্য আসছে সামনে, যেন ঈদের দামাকা অফার চলছে, যা পাও ফ্রিতে নিয়ে নাও। আবার কোনো জায়গায় হিন্দুদের দোকান জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। শুধু দোকান নয়, হিন্দুদের মন্দিরগুলোকেও টার্গেট করা হচ্ছে। আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। বাংলাদেশকে অনেকে ক্রিকেটের মাধ্যমে চিনে, কারণ বাংলাদেশের স্পোর্টসগুলোর মধ্যে বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতি খুবই প্রশংসনীয়। এই ক্লিপটিতে বাংলাদেশের হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বিষয়টা যদি শুধু রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে সীমাবদ্ধ থাকতো তবে তা মানা যায়, কিন্তু ভারতের কিছু জনগণ সোশ্যাল মিডিয়াতে আপডেট দিচ্ছে যে বাংলাদেশে কিভাবে হিন্দুদের ওপর রেপ, টার্গেট কিলিং, জেনোসাইড হচ্ছে, কিভাবে বাংলাদেশের হিন্দুদের ওপর অতর্কিত হামলা হচ্ছে। অথবা এই দৃশ্যগুলো দেখেন, বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজারের রিলিজিয়াস হিন্দু পরিবারকে ভয়ানকভাবে আক্রমণ করা হয়েছে। এই ব্যক্তি যে কিনা পালানোর চেষ্টায় পানিতে লাফ দিয়েছে, তাকে পাথর নিক্ষেপ করে পানিতে মারা হয়েছে। আজকে আমি আমার অডিয়েন্সের পক্ষ থেকে নিজেকে কিছু কোয়েকশন করব এবং পরবর্তীতে সেই প্রশ্নগুলোর আনসার বিশ্লেষণ করার চেষ্টা করব। কোয়েকশন নাম্বার 1, বাংলাদেশে কি আসলেই হিন্দুদের জেনোসাইড, রেপ, টার্গেট কিলিং হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে তার পিছনে কোন শক্তির হাত? কোয়েশ্চেন নাম্বার 2, বাংলাদেশে যারা এথনিক মাইনরিটি তারা কি নিজেদেরকে আদৌ বাংলাদেশে নিরাপদ মনে করেন? কোয়েশ্চেন নাম্বার 3, Is interim government will be able to handle this situation? Question number 4, এইগুলো দেখার পর বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের রিয়াকশনটা কি এবং ভারতীয় কিছু মিডিয়ার উপস্থাপন করা ভিডিও ফুটেজগুলো কতটুকু সত্য? গত 5ই আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পলায়ন করেন। কেন পদত্যাগ করেন? স্টুডেন্ট মুভমেন্ট কী ছিল, কোটা আন্দোলন কী ছিল, এগুলা নিয়ে এখন আর আলোচনা করব না, এগুলা আপনারা সবাই জানেন। যদিও কোটা আন্দোলনের যৌক্তিকতা নিয়ে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম। একটা বিষয় খুবই স্পষ্ট, 5ই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের, বাংলাদেশ স্বৈরাচার সরকারের পতনের পর বাংলাদেশ আওয়ামী নেতাকর্মীদের ওপর বাংলাদেশের মানুষ তাদের রাগ এবং ক্ষোভ প্রকাশ করে তাদের ওপর অতর্কিত হামলা করে। এই আওয়ামী নেতাকর্মীদের মধ্যে কেউ ছিল হিন্দু, কেউ ছিল মুসলমান, কেউ বা অন্যান্য ধর্মাবলম্বী। 6 আগস্ট দ্য ডেইলি স্টার নিউজ পেপারের রিপোর্ট অনুযায়ী 27টা জেলায় হিন্দুদের গড়, বাড়ি, মন্দির এবং ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। আবার 6 আগস্ট প্রথম আলোর রিপোর্ট বলে 40 হিন্দুর দোকানপাট দিনাজপুরে খুব বাজেভাবে লুটপাট করা হয় এবং মেহেরপুরে 9 হিন্দু বাড়িতে হামলা করা হয়। একটি বিষয় তো এখন খুবই ক্লিয়ার, বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা হয়েছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটি আসে, এই হামলার পিছনে কোন শক্তি বা কোন অর্গানাইজেশনের হাত? আসলে বাংলাদেশের এই বর্তমান মহলে হিন্দু সম্প্রদায়ের ওপর অতর্কিত হামলার পেছনে ঠিক কোন অর্গানাইজেশন বা কোন শক্তির হাত সেটা স্পেসিফিক করে বলা খুবই মুশকিল এই জন্য কেউ বাংলাদেশের অন্যান্য পার্টি যেমন বিএনপি, জামাত, শিবির এইগুলাকে দায়বদ্ধ করছে। আবার কোনো রাজনৈতিক বিশ্লেষক এটা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের গুপ্ত কোনো অর্গানাইজেশনের মাধ্যমে এই হামলাটা করা হয়েছে, এইটা প্রুভ করার জন্য যে বাংলাদেশের স্বৈরাচার সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বাংলাদেশে ক্ষমতায় ছিলেন তিনি বাংলাদেশের এথনিক মাইনরিটি এবং অর্থাৎ জাতিগত সংখ্যালঘু এবং হিন্দু সম্প্রদায়কে খুব সেফ এবং নিরাপদ রেখেছিলেন। কিন্তু যেহেতু বাংলাদেশের স্বৈরাচার শাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়ে গেছে, তার পতনের পর বাংলাদেশের এই এথনিক মাইনরিটি বাংলাদেশে সেফ না। এই বিশ্লেষণটি এই জন্য নির্ভরযোগ্য যে ভারতের একটি সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশে যদি এইরকম অরাজক মহল থাকে তাহলে বাংলাদেশে যখন আবার ইলেকশন হবে তিনি দেশে আসবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন। এখন আমাদের সামনে আরও একটি প্রশ্ন আসে যে যখন বাংলাদেশের এথনিক মাইনরিটির উপর হামলা হয়েছিল তখন বাংলাদেশ সেনাবাহিনী এই হামলাগুলো প্রতিহত করার জন্য
কতটুকু চেষ্টা চালিয়েছিল। 5ই আগস্ট ঢাকার শরীয়তপুরের মনুষাবাড়ি মন্দিরে আগুন দেয় হামলাকারীরা। সেখানকার মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ চক্রবর্তী বলেন, মন্দিরে হামলার পর দুষ্কৃতিকারীরা তাদের বাড়ি বাড়ি হামলা করার পরিকল্পনা করে এবং বাংলাদেশ আর্মি খবর পাওয়ার পর তৎক্ষণাৎ সেখানে পৌঁছে এবং তাদেরকে প্রতিহত করে। 5 আগস্ট যশোরের গোবিন্দ সাহা এবং অন্যান্য হিন্দু পরিবারের উপর আক্রমণ করে হামলাকারীরা। যখন গোবিন্দ সাহা বিষয়টি আর্মিকে জানান, তখন আর্মি অফিসিয়ালস 3 গাড়ি সেনা মোতায়েন করে তাৎক্ষণিক স্পেশাল পেট্রোলিংয়ের জন্য এবং তাদের সাথে সাধারণ মুসলিম, বিএনপি, জামাত সহ সর্বসাধারণ জনগণ অন দ্য স্পটে পৌঁছে হিন্দুদের সহযোগিতা করার জন্য। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস হিন্দু সম্প্রদায়ের সাথে একটি মিটিং করেন এবং ডক্টর ইউনুস সেটাও আশ্বস্ত করেন যে এইরকম হামলা প্রতিহত করার জন্য এন্টারিম সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং তিনি আশাবাদী যে এইরকম হামলা আর বাংলাদেশে হবে না। এইবার আরও একটি বিষয় আপনাদের সামনে খুলাসা করি। বাংলাদেশ এবং ভারতের কিছু ফ্রড চ্যানেল, কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল ইনফ্লুয়েন্সার ভিউ আর্নিংয়ের জন্য যে ভিডিও ফুটেজগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছিল, এগুলোর মধ্যে কোনটি সত্য এবং কোনটা মিথ্যা। আমরা সবাই এই ভিডিও ক্লিপগুলো দেখে খুবই আবেগী হচ্ছি এবং আমাদের আবেগী হওয়াটা খুবই স্বাভাবিক। আসলে যে কোনো আন্দোলনের প্রাথমিক পর্যায়ে কিন্তু এই আমাদের আবেগী। ফর এক্সাম্পল, কোটা আন্দোলনের প্রথম পর্যায়ে কিন্তু বাংলাদেশের কিছু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট রাজপথে ছিল, কিন্তু আন্দোলনের এক পর্যায়ে যখন আবু সাইদ সহ অনেক স্টুডেন্টের উপরে গুলি করা হয়, স্টুডেন্টদের শহীদ করা হয়, তখন আমরা সাধারণ স্টুডেন্ট ঘরে বসে থাকতে পারিনি। প্রথমে যে ক্লিপ দেখিয়েছিলাম, চট্টগ্রামে দোকানে লুটপাট হচ্ছে, এটা কোনো হিন্দুর দোকান নয়, বরং এটা হচ্ছে সালমান এফ রহমানের দোকান, যিনি কিনা বাংলাদেশ স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন। মানুষের সেন্টিমেন্ট নষ্ট করার জন্য রাজ প্যালেস কফি শপকে মন্দির হিসেবে উপস্থাপন করা হয়েছে। যে গড় এখানে জ্বলছে এটা বাংলাদেশের ইনসিডেন্ট ঠিক, কিন্তু এটা লিটন দাসের গড় না, এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক কাপ্তান মাশরাফি বিন মর্তুজার গড়। এবং এই ক্লিপটা যেটা পুরো হিন্দু পরিবারকে হত্যা করা হয়েছে এবং এই ঘটনা গত মাসে ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরা পুরো পরিবারই মুসলিম পরিবার। এই ক্লিপটাও ফেক। আর সবচেয়ে আশ্চর্যজনক ফেক নিউজ হচ্ছে সিলেটের মৌলভীবাজারে যে জেনোসাইড রেপ এবং পাথর নিক্ষেপের দৃশ্য দেখেছিলেন আপনারা, সেটা কোনো হিন্দু পরিবারের নয়, বরং তিনি ছিলেন আওয়ামী লীগ নেতা। ফাইনাল কনক্লুশন হচ্ছে এরকম হাজারো ফেক ক্লিপ ইন্টারনেটে আপলোড করা হয়েছে, যার মধ্যে কিছু সংখ্যক সত্য কিন্তু ম্যাক্সিমাম মিথ্যা। এখন দেশ গড়ার সময়। শিক্ষার্থীরা মিলে স্বৈরাচার সরকার পতনের মাধ্যমে দেশে যে বিপ্লব ঘটিয়েছে, ঠিক এই জায়গা থেকে দেশকে উন্নতির শিখরে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই তাদেরকে নিরুৎসাহিত না করে তাদেরকে অনুপ্রেরণার যোগান দেন, উৎসাহ দেন। এবং আমার ফাইনাল রিকোয়েস্ট হচ্ছে নিউজ দেখেন, নিউজের সোর্স ভেরিফাই করেন, তারপর বিলিভ করেন এবং তারপর শেয়ার করেন। ধন্যবাদ। যার ওপর সেখানকার জনসাধারণ ক্ষোভ প্রকাশ করতে গিয়ে পাথর নিক্ষেপ করছে।